আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ফাইবারের যে গিগগুলো থাকে এই গিগগুলো মার্কেটিং আমরা কিভাবে করব সেই বিষয়ে আমরা জানবো আর কি। আজকে গিগগুলো মার্কেটিং করার আগে অবশ্যই আমাদের গিগের ক্লিক ইমপ্রেশন এগুলো দেখে নিতে হবে। কেমন? এই ক্লিক ইমপ্রেশন বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সাইটে গিয়ে আমরা গিগ মার্কেটিং করি। কেমন? বিশেষ করে আমরা ফেসবুকে করি, টুইটারে করি, লিঙ্কডইনে করি, ইনস্টাগ্রামে করি। এই মার্কেটিংগুলো বিশেষ কিছু রুলস ফলো করে আর কি। যদি আমরা করি, এই রুলসগুলো ফলো করে যদি আমরা করি, তাহলে আমাদের ক্লিক, আমাদের ইমপ্রেশন বেড়ে যাবে এবং আমাদের গিগের এগেনস্টে মেসেজ আসতে থাকবে আমাদের কাছে। কেমন? বিষয়গুলো আমরা একটু দেখি। শুরুতেই আমাদের গিগের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আমরা শর্ট করে নিব। আমাদের যে ইউআরএলটা আছে গিগের, সেই ইউআরএলটাকে শর্টনার করে নিব। এটা আমরা কিভাবে করতে পারি দেখেন। আমরা যে কোনো ইউআরএল, এই যে গুগলের ইউআরএল শর্টনার আছে, অনেকগুলো সাইটে আছে, যে কোনো একটাতে আপনি ইন করেন। এখানে এসে আপনার যত বড় লিঙ্কই হোক না কেন, সেটাকে আপনি শর্ট করে ফেলতে পারবেন। কেমন? যেমন দেখেন আমার, এই যে দেখেন এখানে আমার, এই যে এখানে, এই যে এটা একটা ফাইবারের গিগের লিঙ্ক, আপলোড প্রোডাক্টস কমার্স অ্যান্ড শপিফাই স্টোর। এই গিগের লিঙ্কটা দেখেন অনেক বড় একটা লিঙ্ক। কেমন? এটাকে আমি শর্ট করব, খুব ছোট করে ফেলবো। এই গিগ লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে ইউআরএলটাকে এখানে পেস্ট করে দিব। এই যে শর্টনার, দেখেন এটা শর্ট হয়ে গেছে, কিন্তু একেবারে ছোট হয়ে গেছে। এটাকে যদি আমি কপি করে নিই, দাঁড়ান, আমি এটাকে কপি করে নিলাম। এটাকে যদি এখানে পেস্ট করে দিই, দেখেন ওই সময় এত বড় একটা লিঙ্ক, এখানে এই যে কত বড় একটা লিঙ্ক, আর এখানে একেবারে ছোট্ট লিঙ্কটা। আমি ক্লিক করি, দেখবেন আপনার ওই গিগটাই চলে আসছে এখানে। আমাদের প্রথম কাজই হচ্ছে, এই যে দেখছেন চলে আসছে, কিন্তু আমাদের প্রথম কাজটাই হচ্ছে ইউআরএলটাকে শর্ট করে দিব। কেমন? এই যে আমি ইউআরএলটাকে শর্ট করে ফেললাম। এরপরের যে স্টেপগুলো আছে, এরপরের একটা আমরা যাব হচ্ছে কি আপনাদের টুইটারে মার্কেটিং করব, লিঙ্কডইনে, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রামে, আমার অ্যাকাউন্ট আছে কি না, ইনস্টাগ্রামে, এইসব সাইটগুলোতে আমরা মার্কেটিং করব আমাদের গিগগুলোর। শুরুতে আমি টুইটারে কীভাবে মার্কেটিং করতে পারি, আমি যে ইউআরএলটা শর্টনার করে নিছি, কেমন, ওইটার লিঙ্কটাকে আমি কোনো এক জায়গায় সেভ করে রাখবো সব সময়ের জন্য। যেমন দেখেন আমার ইউআরএল শর্টনারের কিছু লিঙ্ক, আমার গিগগুলোর ইউআরএল শর্ট করে ইউআরএল কিছু সেভ করা আছে। তো আমি ইউআরএলটাকে আগেই শর্ট করে নিছি, ইউআরএলটাকে আমি কপি করে নিচ্ছি। কেমন? এখন আমি আসলাম টুইটারে, এসে আমি সার্চ করতেছি, আমার তো জেসপার রিপোর্টের সার্ভিস আমি দিব, তাই না? এই দেখেন হ্যাশট্যাগ জেসপার রিপোর্ট। জেসপার রিপোর্ট দিয়ে আমি সার্চ করলাম। এখন এই রিলেটেড কোনো টুইট বা কোনো গ্রুপ যা কিছুই থাকুক, এই রিলেটেড আমার এখানে চলে আসবে। এই দেখেন জেসপার। কেমন? এই হ্যাশট্যাগ জেসপার রিপোর্টের এখানে একটা টুইট আছে, একটা টুইটই আছে। এই যে এখানে আপনার একটা ইয়ে আছে, আমি কি করব, এটার মধ্যে আইসা আমি রিটুইট করব। এখানে দেখেন এটাকে আগে একটা লাভ দেই,
তারপর হচ্ছে রিটুইট করব আপনার হ্যাশট্যাগ জ্যাসপার রিপোর্ট, লিখে পরে হচ্ছে গিয়ে আপনার আমি আমার ইউআরএলটা এখানে দিয়ে দিব। কথা বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে গিয়ে আপনার ওই রিপোর্টিংয়ের একটা আর কি, জাভার। কেমন? তো এই সার্ভিসটা আমি দেই, এজন্য আমার এই গিগটার অবস্থা খুব একটা বেশি ভালো না। আপনার অনেক আগে কাজটা আসছে আর কি, ইদানিং খুব একটা কাজও আসে না, এটার কাজ খুব কম আর কি। জাসপার রিপোর্ট, ক্রিস্টাল রিপোর্ট, তো রিপোর্টিংয়ের কাজ এই গিগটা দিয়ে আমি করি। তো এটাকে আমি এখানে রিটুইট করলাম। কেমন? এই জায়গায় এই টুইটের মধ্যে আমি একটা রিটুইট করে দিলাম। আচ্ছা, আমি যদি হ্যাশট্যাগ রিপোর্ট ডেভেলপমেন্ট দিই, স্পেসিফিক, দেখেন এখানে আশা করি অনেকগুলো টুইট আসবে। তো রিপোর্ট ডেভেলপমেন্টের মধ্যে এর মধ্যে অনেক কিছু থাকতে পারে। দেখা গেছে যারা জার্নালিস্ট আছে তাদের ওই রিপোর্টের ইয়াগুলো আসতে পারে, বা অন্য ধরনের অনেক কিছুই আসতে পারে। কেমন? এখন আমার তো হচ্ছে গিয়ে টেকনোলজি রিলেটেড রিপোর্ট আমি দিব। রিপোর্ট ডেভেলপমেন্ট ক্রিস্টাল, আচ্ছা আমি ক্রিস্টাল রিপোর্ট দিই, এইভাবে না দিয়ে এটার মধ্যে দিলে আমার হয়তো আবার আমার ইমপ্রেশন কমে গিয়ে আরও ঝামেলা হইতে পারে, কারণ ইরিভিলেন্ট কোথাও আমার গিগের কোনো মার্কেটিং আমার করা যাবে না। কেমন? যেমন হচ্ছে কি আপনি মিডিয়া পার্সনের ওখানে গিয়ে যদি আপনার গিগের মার্কেটিং করেন, সে কিন্তু আপনার এটা বুঝবে না, স্ক্রল করে চলে যাবে, আপনার এটাতে আপনার ট্রাফিক আসবে না। কেমন? আপনার এটা কিন্তু ইমপ্রেশন কমে যাবে। আচ্ছা, আমি দিলাম হচ্ছে গিয়ে আপনার ক্রিস্টাল রিপোর্ট, হ্যাশট্যাগ ক্রিস্টাল রিপোর্ট, এটা হচ্ছে কি আপনার ডটনেটের। তো দেখেন ক্রিস্টাল রিপোর্টের হিউজ পরিমাণ ইয়ে আছে এখানে। অনেক আছে, অনেক। তো আমি একটা একটা করে এগুলোর মধ্যে রিটুইট করতে থাকি। হ্যাশট্যাগ জ্যাসপার রিপোর্ট, এটাকে আমি পুরোটাকে কপি করে নিচ্ছি, রিটুইট করে দিচ্ছি এখানে। আচ্ছা, এটা আমি আর না করি, এখানে রিলেভেন্ট আমি খুব একটা বেশি কিছু পাই নাই। কেমন? আমি অন্য একটা গিগের মার্কেটিং আমি এখানে করি। যেমন দেখেন হচ্ছে গিয়ে আপনার এই যে এসকিউএল কুইরি। কেমন? আমি এসকিউএল কুইরি রিলেটেড সার্ভিস দিচ্ছি। এই এসকিউএল কুইরির এসকিউএল, শুধুমাত্র এসকিউএল লিখে আমি সার্চ দিলাম। তো এসকিউএল রিলেটেড যত ধরনের টুইট এখানে আসছে আমি কিন্তু সবগুলোই পাবো। কেমন? আচ্ছা, এদেরকে আমি ফলো করে রাখি। এরপর দেখেন এই যে এই রিলেটেড যত টুইট আছে আমি প্রত্যেকটার মধ্যে এটাকে রিটুইট করে দিব। হ্যাশট্যাগ এসকিউএল, তারপর হচ্ছে আমার গিগের ইউআরএলটা আমি দিলাম, এটাকে আমি কপি করে নিলাম, অন্য জায়গায় গিয়ে জাস্ট এখানে পেস্ট করে বসাই দেব রিটুইট। এখানে হচ্ছে কি আপনার সিকিউরিটি রিলেটেড একটা টুইট এখানে, কিন্তু এটা এই যে সিকিউরিটি রিলেটেড টুইট কীভাবে, এই যে দেখেন এখানে আপনার এসকিউএল ইনজেকশন সম্বন্ধে এই যে বাট
অ্যাপারেন্টলি এসকিউএল ইনজেকশন ইজ স্টিল থিং ইন 3rd century। এসকিউএল ইনজেকশন কিন্তু হচ্ছে গিয়ে মারাত্মক ধরনের একটা, এটা কি বলে, এই হ্যাকিংয়ের একটা বিভিন্ন সাইটে হ্যাকাররা কী করে এসকিউএল ইনজেকশন চালায় ডাটাবেজের মধ্যে ঢোকার জন্য। কথা বুঝতে পারছেন কি না? ওই রিলেটেড একটা পোস্ট এখানে, তা আমি এগুলোর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু আমার সব এই যে পাইথন এসকিউএল লাইব্রেরিজ আমার কিন্তু রিলেটেড, এগুলো সবার এই জিনিসগুলো হচ্ছে রিলেটেড। এখানে রিটুইট করে দেব। কথা বুঝতে পারছেন কি না? এই যে দেখেন, এখানে রিটুইট করব, যতগুলো পোস্ট আছে এখানে আমি রিটুইট করব। দেখবেন যে আমি আজকে যে অবস্থায় আছি, আমার গিগটা আজকে যে অবস্থায় আছে, এই একদিন পরেই দেখা গেছে যে আমার গিগের ক্লিক ইমপ্রেশন বেড়ে যাবে। রিলেভেন্ট যেগুলো আছে সেগুলোতে আমি করব। ইরিলেভেন্টের মধ্যে কখনোই আমি রিটুইট করব না। এই জন্য হ্যাশট্যাগ দিয়ে সার্চ করতে হবে। আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিস রিলেটেড সার্চ করতে হবে। এই যে দেখেন, এখানে আমি রিটুইট করে দিচ্ছি। এসকিউএল এর হিউজ পরিমাণই আছে। এই গেল একটা, কেমন? তারপর হচ্ছে কি আপনাদের সবারই কিন্তু ওয়ার্ডপ্রেসের সার্ভিস আছে। এই যে ওয়ার্ডপ্রেসেরটা কীভাবে করবেন, আপনার ইউআরএলটা আগে কপি করে নেন। তারপর হচ্ছে এখানে এই সার্চ অপশানে এসে হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন। দেখেন এই রিলেটেড হিউজ পরিমাণ টুইট এখানে আছে, হিউজ। যেগুলো নতুন আসবে এগুলোকে ফলো করে রাখবেন। দেখেন যে টুইটগুলোই থাকবে এখানে রিটুইট করা শুরু করে দেবেন। হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস দিয়ে যাই থাকবে হ্যাশট্যাগ। আরেকটা জিনিস খেয়াল করবেন, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে নেমিং কনভেনশনটা অবশ্যই ইম্পর্টেন্ট। এই যে আমার ওয়ার্ডপ্রেসের গিগের ইউআরএলটা এখানে আমি পেস্ট করে দিলাম। একটু ভুল করছি, ওটাকে কপি করে নেওয়া দরকার ছিল। আচ্ছা যাই হোক, আমি এরপরে অন্য একটা দিই। এখানে 5টা রিটুইট আছে। হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস আমি পুরোটাই কপি করে নিলাম। এটাকে কপি করে নেবেন, বিভিন্ন জায়গায় আমাদের রিটুইট করতে হবে, এই জন্য আমি এটাকে কপি করে নিলাম। এই যে পিএইচপি ওয়ার্ডপ্রেস, এটার মধ্যে 32টা রিটুইট আছে, 32। যেখানে বেশি রিটুইট থাকবে সেখানেই করবেন। এখানে কিন্তু অনেকেই সার্ভিস চায়। কথা বুঝতে পারছেন কিনা? এসব সাইটগুলোতে, এসব পেজগুলোতে আইসা, যে গ্রুপ বা পেজ যেগুলো আছে এখানে আইসা আপনাদের বিভিন্ন ধরনের সার্ভিস চায়। দেখবেন যে এখান থেকে আপনাকে নক দিবে। আপনার ইয়েসের গিগের ইউআরএলটা যদি দেয়া থাকে তখন আপনাকে ফাইবারে সরাসরি এখান থেকেই নক দিবে। যেগুলোর মধ্যে দেখবেন যে রিটুইট আছে এবং ওখানে মানুষের আপনার এই লাইক বেশি আছে, ওটাতে দিবেন, বেশি মানুষের কাছে পৌঁছাবে। কেমন গেল? এটা সেম কাজটা হচ্ছে কি আমরা আপনার লিঙ্কডইনে করতে পারি। কেমন? লিঙ্কডইনে যদি আমি সার্চ দিই হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস, আচ্ছা
যদি এখানে নাও থাকে আপনি কাজ করতে পারেন, এখানে আপনার আমরা লিঙ্কডইন, তারপর হচ্ছে গিয়ে টুইটার, আরেকটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম, এই তিনটাতে আমাদের গিগের মার্কেটিংটা আমরা করতে পারি খুব সহজেই। কেমন? এই কাজগুলো আমি একটু আগে যে কাজগুলো করলাম, এগুলো করলে আমাদের গিগের ক্লিক ইমপ্রেশন খুব সহজে বেড়ে যায়। তবে হ্যাঁ, অবশ্যই আপনার ইরিভিলেন্ট কোনো জায়গায় আপনার অপ্রাসঙ্গিক, আমাদের এটার সাথে রিলেভেন্ট না, এই ধরনের কোনো জায়গায় আমাদের এই গিগগুলো করা যাবে না, মার্কেটিং করা যাবে না। তাহলে অবশ্যই আমাদের কি হবে, উপকারের চাইতে ক্ষতি বেশি হবে, আমাদের লাভের চাইতে লস হয়ে যাবে বেশি। কথা বুঝতে পারছেন কি না? এখন আরেকটা ওয়ে আছে, সেটা আমি অফলাইনে বলি, এটা অনলাইনে বলা যাবে না। এখান থেকে গিয়ে দেখবেন যে টপ রেটেড সেলার বা হচ্ছে গিয়ে আপনার এটার কি বলে লেভেল 2 সেলার যারা আছে বা লেভেল 1 লেভেল আছে, এই টাইপের সেলার যারা আছে তাদের যে গিগগুলো আছে, আপনি যেই সার্ভিস দিচ্ছেন সেই রিলেটেড যে গিগ আছে সেগুলোকে আপনি সার্চ করবেন। এখান থেকে সার্চ করে দেখবেন তাদের এখানে যে বায়ারদের রিভিউ আছে সেই বায়ারদের নাম ধরে, এটা কিন্তু হচ্ছে কি আপনার একেবারে টপ সিক্রেট একটা কথা, এটাকে অফলাইনে বলতে হবে। দেখেন ওয়ার্ডপ্রেস রিলেটেড সার্ভিস আমি খুঁজি ওয়ার্ডপ্রেস খেয়াল করেন, এই যে এটা হচ্ছে গিয়ে আপনার টপ রেটেড সেলার। কেমন? ওর গিগটা আপনি এক্সপান্ড করেন, টপ রেটেড সেলার, ওর এই গিগটাকে এক্সপান্ড করেন, এটাকে এক্সপান্ড করেন, এটাকে করেন। এখন এগুলো যখন এক্সপান্ড করতেছেন দেখবেন ওদের গিগের শেষে রিভিউ থাকে বায়ারদের। কেমন? তারপর হচ্ছে গিয়ে আপনার ওদের এখানে এই রিভিউয়ের মধ্যে সেলাররা যখন তাদের কাজের আইডিগুলো এক্সপান্ড করবেন, এখানে যান, তাদের আইডিগুলো এক্সপান্ড করার পরে নিচের দিকে যান, দেখবেন ওদের এখানে গিগের ইয়েগুলোতে লোয়ার পার্টে আপনার রিভিউ দেওয়া আছে, এখানে অনেক রিভিউ আছে। এই যে দেখেন, এখানে দেখেন এই যে রিভিউগুলো আছে, 5 স্টার রিভিউ। এই যে সবগুলো রিভিউ আছে এখানে, এখানে যে রিভিউগুলো আছে এখানে আপনি যদি চান সিমোর আরও দেখেন, আরও দেখতে চাইলে আরও দেখতে পাবেন। এই রিভিউগুলো দেখে দেখবেন যে এই যে এখানে যে আপনার নামগুলো আছে না বায়ারদের, এই নামগুলো দিয়ে আপনি টুইটারে সার্চ করেন, কাজ একেবারে যদি এভাবে নাই পান আর কি, অনেক সময় আমরা এগুলো করি, এসব আসলে এই টেকনিকগুলো জানা থাকতে হয়। টুইটারে সার্চ করেন, দেখবেন হুবহু এই নামেই পেয়ে যাইতে পারেন যদি ভাগ্য ভালো হয় যে আপনার বায়ারের যে নাম ফাইবারে আছে টুইটারে সেম নামেই আছে। কেমন? এই নামেই হুবহু পেয়ে যেতে পারেন। এই যে এখানে পাইনি, এই নামের কাউকে দেখতেছি না এখানে, এমনি তো অনেকে আসছে। এখন সেই লোক এই লোক কিনা, তার প্রোফাইলটা যদি আপনি একটু ঘাটলে বোঝা যাবে যে আসলে সেই লোক, আপনি যাকে খুঁজতেছেন এই লোক সেই লোক কিনা। এভাবে আপনারা তাদের এই আইডিগুলো সেভ করে নেন, আপনাদের এখানে সেভ করে নিয়ে তাদের কাছে আপনি মেসেজ পাঠান। এগুলো যদিও একটু আপনাদের কাছে অন্যরকম মনে হচ্ছে, আসলে ফাইবারে মূলত ভালো কাজ পাওয়ার জন্য, আপনার বড় একজন ক্লায়েন্ট ধরে রাখার জন্য পলিসি এগুলাই। কথা বুঝতে পারছেন কিনা? এগুলো হচ্ছে বেস্ট পলিসি। এই যে এখানে যে আপনার ইয়েটা আছে, এটা কিন্তু একটা নাম, আইডি 1034, এই নামেই আপনি যদি ভাগ্য ভালো হয় সেম নামেই আপনি
এক্সকিউজ মি, টুইটারে বা লিঙ্কডইনে তাদেরকে পেয়ে যাবেন সেম নামে সার্চ করলে। আবার অনেক সময় দেখা গেছে যদি এজেন্সি হয়, সেক্ষেত্রে এজেন্সির সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করলে আপনি মেসেজ দিলেন যে তোমার কাছে আমার জন্য কোনো টাস্ক আছে কিনা, বা আমি কোনো কাজ করে দিতে পারি কিনা, আমি কোনোভাবে তোমাকে কোনো হেল্প করতে পারি কিনা, এই ধরনের মেসেজ আপনি দিয়ে রাখলেন তাদেরকে। আপনার এই যে ফাইবারের যে প্রোফাইলটা আছে এটা লিঙ্ক দিয়ে রাখলেন, আপনার গিগের লিঙ্কগুলো তাদেরকে মেসেজ করে দিয়ে রাখলেন। দেখবেন যে আপনার এখানে নক আসবেই। এরা আমাদের মতো সেই ওইটা হচ্ছে এখান থেকে সরাসরি তাদের লিস্টগুলো রেখে দিবেন। কেমন, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এখানে একটা তারা দিয়ে দেয়, দেখেন এখানে তো হচ্ছে গিয়ে আপনার কাজের দিছে, এখানে কোনো ইউআরএল নাই। অনেক ক্ষেত্রে দেখবেন যে দেখেন এখানে এই যে একটা ইমেজ দেওয়া আছে, এই ইমেজের উপর অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইউআরএল থাকে, অনেকে ইউআরএল কেটে দেয়, অনেকে ইউআরএল কেটে দেয় না। কেমন, ওই ইউআরএলে ঢুকলে ওর আসল নাম যদি আপনি নাও পান, ওর সাইডে ঢুকলে কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করার ওয়ে পেয়ে যাবেন। আপনারা ওই বায়ারের সাথে কন্ট্যাক্ট করার ওয়ে পেয়ে যাবেন, হয়তো ফোন নাম্বার থাকবে, নয়তো ইমেল অ্যাড্রেস থাকবে, কোনো না কোনো একটা ওয়ে আপনারা পাবেন এখান থেকে। এগুলো ঘুরবেন, ঘোরাঘুরি করলে দেখবেন যে অনেক ওয়ে পেয়ে যাবেন আপনারা কাজ করার মতো। যেমন এই যে সরাসরি নাম দিয়ে আপনারা সার্চ করবেন, এই যে দেখেন এখানে একটা সিম্পল দেওয়া আছে, এখানে কিন্তু আপনার এটার মধ্যেও ইউআরএল নাই। অনেক সময় ইউআরএল পেয়ে যেতে পারেন, অনেক সময় হচ্ছে গিয়ে সরাসরি বাইরের যে নাম আছে এই নাম দিয়ে আপনারা টুইটার অথবা হচ্ছে গিয়ে আপনার লিঙ্কডইনে সার্চ করলে বা ইনস্টাগ্রামে সার্চ করলে সরাসরি পেয়ে যাবেন। আরেকটা ওয়ে আছে আপনার মার্কেটিংয়ের, আরেকটা ওয়ে হচ্ছে, এটা মার্কেটিং বলা যায় না, এটা হচ্ছে গিয়ে আপনার একটা সাইট আছে ইয়েল্প। কেমন, ইয়েল্প একটা সাইট আছে, আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইটের আছে, বিভিন্ন ধরনের কোম্পানি, তারপর হচ্ছে গিয়ে আপনার রেস্টুরেন্টের ওয়েবসাইট, যে কোনো দেশের জন্য আপনি এটা সার্চ করেন, সার্চ করে ওখানে দেখেন ওদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার ওদের এই কোম্পানির ইনফরমেশন দেওয়া আছে, মেইল অ্যাড্রেস দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আপনি যদি এখান থেকে সার্চ করতে চান, এই যে দেখেন নিয়ার, আমার যেটা আছে আমি এইটাই সার্চ করি, কানাডা, সান ফ্রান্সিসকো, কানাডা। আর এখানে আমি ধরেন রেস্টুরেন্টই সার্চ করলাম, সান ফ্রান্সিসকোতে রেস্টুরেন্ট সার্চ করলাম। সার্চ করার পরে এই যে দেখেন এখানে কিন্তু ওদের রেস্টুরেন্টের অ্যাড্রেস, তারপর হচ্ছে গিয়ে আপনার ডিটেইল এখানে থাকবে। কেমন, ওদের সাথে কন্ট্যাক্ট করার ওয়ে আছে। তো দেখবেন ওদের কোনো আছে কিনা, এখানে ডিটেলে যান, ডিটেলে গিয়ে দেখেন যে আসলে ওদের কোনো ওয়েবসাইট আছে কিনা। যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি তাকে একটা মেইল দেন, আপনার গিগের ইউআরএলটা দিয়ে দেন, তারপর হচ্ছে আপনার ফাইবারের দিয়ে দেন, ইনফরমেশনটা তাকে দিয়ে দেন, লিঙ্কটা তাকে দিয়ে দেন। দেন হচ্ছে সে আপনাকে ওখান থেকে দেখে, তার যদি না থাকে তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, অন্ততপক্ষে আপনার মেইলে রিপ্লাই দিবে। কেমন, আপনার মেইলের রিপ্লাইটা অন্ততপক্ষে তারা দিবে। এই সাইটটা থেকে আপনারা এইভাবে মার্কেটিংটা করতে পারেন। যদি কারো আপনার না থাকে, ওয়েবসাইট না থাকে, তাকে ওয়েবসাইটের জন্য অফার করতে পারেন। যদি কারো ওয়েবসাইট থাকে, তার ওয়েবসাইটে কোনো ধরনের প্রবলেম থাকে, সেটা তো আপনি বুঝবেন। যদি প্রবলেম থাকে তাকে আপনি মেইল করেন যে তোমার এই ওয়েবসাইটটা এইভাবে হইলে আরও সুন্দর হইতো, এভাবে হইলে তোমার সেলটা বেড়ে যেত। আপনি তাকে পরামর্শ দেন, পরামর্শমূলক কিছু লিখেন, তাকে মেইল করেন, দেন দেখবেন যে সে আপনাকে অবশ্যই এটাকে পজিটিভলি নিবে, নিয়ে হচ্ছে গিয়ে আপনাকে নক করবে, অথবা অন্ততপক্ষে আপনাকে থ্যাংক ইউ জানাবে। সে কোনো কিছু আপনাকে কাজ দেখ আর না দেখ, আপনার রিপ্লাইটা দিবে। আমরা তো মনে করেন একজনের ভালোর জন্য কোনো কিছু বললে সে আগে চিন্তা করে যে সে আমাকে ভালোর জন্য বলছে, এখানে তার লাভটা কি আগে দেখতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? যদিও আপনি আপনার বিজনেসের জন্যই বলবেন, আপনার প্রোফাইল, এক্সকিউজ মি, এতে প্রোগ্রামার, আপনি ওয়েব ডেভেলপার, কিন্তু মার্কেটিংটা করার ক্ষেত্রে আপনি তো আপনার সার্ভিসটাকে সেল করতে হবে আগে। মার্কেটিং এমন একটা বিষয়, এমনভাবে করতে হবে আপনার যেই দেশগুলো, যেমন ডিপ ফ্রিজের যেই দেশ, যেখানে গরম পানি ছুঁড়ে মারলে আপনার বরফ হয়ে যায়, সেই দেশে গিয়ে আপনার ফ্রিজ বিক্রি করতে হবে। যার মাথায় চুল নাই তাকে গিয়ে তার কাছে আপনার চিরুনি বিক্রি করতে হবে।
এটা হচ্ছে মার্কেটিং। এখন আমাদের সরাসরি তো আমরা দেখা গেছে যে অনেকে বসে থাকি ফাইবারে গিগ দিয়ে, এটাকে দিয়ে বসে থাকি, প্রতিদিন দেখি হ্যাঁ হ্যাঁ আমার এখানে তো মেসেজ আসে না, আমি তো কাজগুলো জানি কিন্তু এগুলো করতে পারতেছি না, আমাকে কেউ মেসেজ দিচ্ছে না, আমার ক্লিক ইমপ্রেশন এগুলো বাড়তেছে না। এগুলো আসলে বাড়ার বিভিন্ন ধরনের ওয়ে আছে। আপনি এই সাইটটাতে আসছেন, এই যে দেখেন আমি এর ইয়াতে ঢুকলাম, ঢোকার পরে দেখেন তার এখানে ইয়েলপেই তার ইয়াগুলো দেওয়া আছে। আমি এখান থেকে তার এই আপনার ইয়াগুলো নেই, অ্যাড্রেসটা নেই, বা এখানে কন্ট্যাক্টের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো নেই, তার সাথে আমি কন্ট্যাক্ট করি। এই দেখেন এখানে একটা সাইটের ইয়ে দেওয়া আছে, ওখানে যাই, গিয়ে দেখি তার সাইটে কোনো প্রবলেম আছে কিনা, তখন আমি তাকে কিছু পরামর্শ দিতে পারি যে তোমার সাইটটাতে এই প্রবলেমটা আছে, এটা এই দেখো আমি এই টাইপের সার্ভিসগুলো দিয়ে থাকি, যদি তোমার কখনো প্রয়োজন হয় তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো। আপনি আপনার এই ফাইবারের ইউআরএলটা দিয়ে দেন, আপনার যেই সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিস রিলেটেড যে গিগটা আছে সেই গিগটা তাকে দিয়ে দেন, লিঙ্কটা তাকে দিয়ে দেন। সে আপনার এটা অবশ্যই ওপেন করে দেখবে, যদি কখনো প্রয়োজন হয় মনে করে যে, তাহলে সে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে। এখান থেকেও আপনারা করতে পারেন। এই যে এই সাইটগুলোতে আসেন, আইসা এখানে দেখেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সরাসরি কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। নতুবা ওয়েবসাইট যদি না থাকে, দেখবেন আসলে ওদের ওয়েবসাইট আছে কিনা। ওয়েবসাইট যদি না থাকে, ওয়েবসাইটের জন্য আপনি ওদেরকে ইয়ে করেন, ইমপ্রেস করার চেষ্টা করেন। যদি থাকে তাহলে দেখেন, যদি কোনো প্রবলেম থেকে থাকে যে আসলে ওয়েবসাইটটা যদি তারা এইভাবে না সাজিয়ে অন্যভাবে সাজাইতো, আমি এভাবে সাজাই দিলে ভালো হতো, হ্যাঁ আমি দিতে পারতাম বা আমি দিব, এই ধরনের সার্ভিস আপনি দেওয়ার জন্য তাদেরকে ইয়ে করেন, এনকারেজ করেন। তাদেরকে দেখাইতে হবে, বুঝাইতে হবে যে না আসলে আমরা এই কাজগুলো করি বা করতে পারি। কিছু ডেমো আপনি তাকে দেখান, কিছু লিঙ্ক তাকে দিয়ে দেন। কেমন? শুধু রেস্টুরেন্টের না, আপনি অন্য যে কোনো সার্ভিসের জন্য এখানে সার্চ করেন। যেমন হচ্ছে গিয়ে আপনার এই এটা রেস্টুরেন্ট এরিয়া চলে আসছে। আপনি যদি হচ্ছে গিয়া এই অটোর জন্য দেন, এই যে ডেলিভারি বিভিন্ন ধরনের সার্ভিস আছে এখানে, যেমন অ্যাকাউন্টস, ওনার ইনফরমেশনগুলো দেখেন, ওনার সাথে কন্ট্যাক্ট করেন যে তোমার কোনো ওয়েবসাইট আছে কি না। এখন তুমি যে সার্ভিসগুলো দিচ্ছ ওয়ার্ল্ড ওয়াইড মানুষ যদি না জানে তাহলে তোমাকে কন্ট্যাক্ট করবে কীভাবে। ওর যদি সাইটগুলো থাকে, ভিজিট করেন আগে, সাইটগুলো দেখেন যে একজন যিনি ট্যাক্সের সার্ভিস দিচ্ছে তার সাইট কী রকম হইতে পারে, সেই রকম আপনি একটা ডেমো তৈরি করেন। একজন রেস্টুরেন্ট পরিচালনা করতেছে, তার রেস্টুরেন্টের সাইটটা কেমন হতে পারে সেগুলো আপনি পরিচালনা করেন। এখান থেকে আপনার আইডিয়া নিতে পারেন, এখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে আপনারা ডেমো তৈরি করে রাখেন। একটা একটা ওদের যে সাইটগুলো আছে এগুলো দেখে ডেমো তৈরি করে রাখেন। দেন হচ্ছে গিয়ে যতজন কনসালটেন্ট এখানে আছে বা এখানে সার্ভিস দিচ্ছে তারা, তাদের প্রোফাইলগুলো দেখেন, দেখেন এখানে তাদের ওয়েবসাইট আছে কিনা, যদি না থাকে তাদেরকে ওয়েবসাইট করার জন্য পরামর্শ দেন, আপনার লিঙ্কগুলো তাদেরকে মেল করে দিয়ে দেন। দেখেন আপনি অবশ্যই অবশ্যই এটার থেকে ফিডব্যাক পাবেন, কাজ পাবেন এখান থেকে। এগুলো কিন্তু পরীক্ষিত। এগুলো আসলে ফলো করে কারা? ফলো করা হচ্ছে কি আমাদের দেশে অনেক এই সফটওয়্যার কোম্পানি আছে, যারা কোম্পানি বলতে দেখা গেছে 10-15 জন টিম ওয়াইজ কাজ করে। কেমন? টিম ওয়াইজ কাজ করলে তারা কি করে, এই 10-15 জন মিলে একটা ওয়েবসাইট খুব সহজেই আপনার দেখা গেছে যে 4-5 দিনে একটা ওয়েবসাইট নামে ফেলতে পারে। তো সেক্ষেত্রে যদি একটা ওয়েবসাইটের আপনার প্রাইস তো মিনিমাম $500 কম হয় না। তো $500 যদি আপনার তারা যদি 2-3 দিনে নামায় ফেলতে পারে, অ্যাভারেজে মাসে যদি 8-10টা তারা যদি ওয়েবসাইট নামাইতে পারে 3-4 জন বা 5 জন মিলে, তাহলে কিন্তু তাদের ভালো একটা অ্যামাউন্ট চলে আসে প্রতি মাসে। তারা কি করে, এই যে এই সাইট যেগুলো আছে আপনার এখানে বিভিন্ন ধরনের সার্ভিস যেগুলো পাওয়া যায়, এই সাইটগুলো থেকে তাদের ইনফরমেশনগুলো নেয়, নিয়ে তাদের সাথে আপনার এই যে টেলিমার্কেটিংয়ের যে বিষয়টা, এটাকে বলা হয় টেলিমার্কেটিং। ওরা কল সেন্টারের লোক নিয়োগ দেয় যারা ভালো ইংলিশে কথা বলতে পারে, তাদেরকে দিয়ে বলায়, সরাসরি ফোনে বলে। যদি সরাসরি ফোনে রিচ করতে না পারে তারা মেইল করে, মেইলে রিচ করতে না পারলে অন্য কোনো ওয়েতে তারা রিচ করে তাদের সাথে, টুইটারে হোক লিঙ্কডইনে হোক, তাদেরকে পাওয়া যায়। ওই ক্ষেত্রে ওরা এদের সাথে আপনার যোগাযোগ করে কাজগুলো নেয়। এভাবে কিন্তু মূলত আপনার ফ্রিল্যান্সিং বেসড কোম্পানি যেগুলো আছে, বা দেখা গেছে অনেক ফ্রিল্যান্সার এজেন্সি আছে, বড় বড় এজেন্সিগুলো কিন্তু কাজ মূলত এভাবেই নেয়। আপনি একটা দোকান সাজায় বসে আছেন, আপনার যেমন হচ্ছে গিয়ে আপনি ফাইবারে অ্যাকাউন্ট করে রাখছেন বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করে রাখছেন, আপনার দোকান আপনি সাজায় রাখছেন, আপনার যে প্রোডাক্টগুলো আছে বা আপনি যে সার্ভিসগুলো সেল করতেছেন, এটা তো মানুষের দোরগোড়ায় পৌঁছাইতে হবে।
এখন এসইও র্যাঙ্কিংয়ে আপনি উপরে নাই আসতে পারেন, এটা তো আপনার দোষ না। প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে মানুষজন আপনার ফাইবারে অ্যাকাউন্ট খুলতেছে, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতেছে। তারা তাদের সার্ভিসগুলো সাজাইতেছে নতুন করে, তারা নিউ অ্যারাইভালে আসতেছে, তারা এসইও করতেছে, তারা হচ্ছে গিয়ে পেইড সার্ভিস নিচ্ছে ওখান থেকে। পেইড কিছু সার্ভিস আছে আপওয়ার্ক, ফাইবার এগুলোতে, তো ওইগুলো নিয়ে তারা আপনার প্রিমিয়াম সার্ভিসগুলো নিয়ে তারা শুরুর দিকে চলে আসতেছে। এখন আপনি প্রিমিয়াম সার্ভিস নিচ্ছেন না, আপনি পিছনে চলে যাচ্ছেন, এটা তো আপনার দোষ না। আপনার যে সব কিছু টাকা দিয়েই করতে হবে এটা তো এমন তো কোনো কথা নাই। আপনি এসব সাইটগুলো আছে, সাইটগুলোতে ভিজিট করেন, ইনফরমেশন গ্যাদার করেন, তাদেরকে আপনি নক দেন, আপনার এই গিগের ইউআরএল যেটা আছে সেটা তাদেরকে দেন, আপনার হচ্ছে গিয়ে ফাইবার অ্যাকাউন্টের যে ইউআরএলটা আছে সেটা তাদেরকে দেন, যে আমি ফ্রিল্যান্সার, হ্যাঁ আমি তোমাকে এই সার্ভিসগুলো দিতে পারি, তুমি আমার প্রোফাইলটা চেক করে দেখতে পারো, একটু ভিজিট করে দেখো আমার প্রোফাইলটা। দেখবেন এইভাবেই কাজ পাওয়া যায় আসলে। যদি আমরা এইভাবে 15টা দিন লেগে থাকি একেবারে একাগ্র চিত্তে, যে কাজগুলো আমরা শিখছি এটার উপরে যদি আমরা জাস্ট 15 দিন লেগে থাকি, দেখবেন ইনশাল্লাহ সবার কাজ চলে আসছে, সবারই চলে আসবে কাজ। কিন্তু ভাই ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ফলো করতে হবে। আমরা কিন্তু বুধবার দিন, সেই বুধবার থেকে শুরু করছি, বৃহস্পতি, শুক্র, আজকে শনিবার, মাঝখানে 2 দিন গেছে। এর মধ্যে আমরা কয়জনে কয়টা বাইরের রিকোয়েস্ট পাঠাইছি। ওয়ার্ডপ্রেসের আরও অনেক ধরনের বাগ আছে, যেমন ধরেন আমি একটা বাগ হচ্ছে গিয়ে আপনার সিনটেক্স ইরর আসে, একটা মেসেজ দেয় সিনটেক্স ইরর। ওই বাগটা সবচেয়ে সহজ ওইটা ফিক্স করা। সিনটেক্স ইরর যদি আসে কখনো কোনো সময়, তাহলে বুঝতে হবে যে কেউ যদি কাস্টমাইজ থিম বা প্লাগইনের কাজ করে দেয় তাহলে সেখানে সিনটেক্স ইরর আসতে পারে। আর এটা আসে মূলত হচ্ছে গিয়ে আপনার পিএইচপি ল্যাঙ্গুয়েজের পিএইচপি সিনটেক্সে যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে সে আপনাকে আপনার করে দিবে আর কি, এটাকে কি বলে, লাইন নাম্বার, কোন লাইনে কত নাম্বার লাইনে কোন প্রবলেমটা হয়েছে সেটা সে মেসেজে শো করে দিবে। এটা যদি আমরা পাই, দেখেন এখানে আমাকে একটা প্রবলেম দেখাচ্ছে সে, এটা হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেসের সিনটেক্স ইরর, আনএক্সপেক্টেড, এই যে পার্স ইরর, সিনটেক্স ইরর। আনএক্সপেক্টেড ও বলে দিচ্ছে যে এখানে আনএক্সপেক্টেড একটা কমা আছে বা অন্য কোনো কিছু আছে, আবার এই যে এখানে একটা আছে কত নাম্বার লাইনে ইন্ডেক্স ডট পিএইচপি, যে দেখেন টোটাল লাইন ইউআরএলটাও দিয়ে দিছে আমাকে, যে আমার লোকাল হোস্টের এই যে এই ফোল্ডারের ডব্লিউপি কন্টেন্ট থিম 2020 ইন্ডেক্স ডট পিএইচপি 100 নাম্বার লাইনে এই প্রবলেমটা আছে। তা আমি যদি এটাকে ওপেন করি, দেখেন এটা কিন্তু এই 100 নাম্বার লাইনেই আছে। এই যে এখানে দেখেন 100 নাম্বার লাইনে আমার যে প্রবলেমগুলো ছিল আমি এটাকে ঠিক করে দিলাম। সিনটেক্স ইরর আমাকে বলে দিছি, কিন্তু একটা কমা ছিল এখানে, দেখেন একটু খেয়াল করে কি কি প্রবলেমটা বলে দিছে। আনএক্সপেক্টেড, এখানে হচ্ছে এই কমাটা আনএক্সপেক্টেড দেখাচ্ছে। আমি যদি কমাটাকে, প্রথম কমাটাকে ধরছে, আমি কমাটাকে ধরে এটাকে ঠিক করে দিলাম, ঠিক করে এখন যদি এটাকে সেভ করে আবার রিলোড দিই তাহলে দেখবেন যে ওই ফুল স্টপটাকে আবার ধরবে। দেখেন এই যে এখন আবার ফুল স্টপটাকে ধরছে, যে এটা হচ্ছে আপনার একটা আনএক্সপেক্টেড ইরর। কেমন, এটাও 100 নাম্বার লাইনে। এখন আমি 100 নাম্বার লাইনে গিয়ে আবার এটাকে ঠিক করে দিলাম। এখন যদি আমি রিলোড দিই, এই যে আমার সাইট চলে আসছে। কেমন, এই গেল একটা ইরর। আমি যে 40 থেকে 50টা ইররের কথা বললাম, এর মধ্যে এই সিনটেক্স ইরর হচ্ছে একটা ইরর। সিনটেক্স ইররের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করবে, লাইন নাম্বার সহ বলে দিবে। আপনি সাপোজ এখানে অন্য কিছু যদি হয়, যেমন এই যে এখানে হচ্ছে গিয়ে গেট পোস্ট টাইপের যে ইয়াটা দিছেন আপনি, হ্যাঁ এখানে টেমপ্লেট থেকে যে ইউআরএলটা নিছেন, এটাকে যদি আমি উঠাই দিচ্ছি এখানে, এই যে যেমন এই ধরেন আমি এখান থেকে 81 নাম্বার লাইনের ভেরিয়েবল যে ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলটাকে আমি উঠাই দিলাম। উঠাই দিয়ে এখানে এটাকে সেভ করে এখন যদি রান করাই, তাহলে দেখবেন যে আপনার ও আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাবে এখানে। এটাও কিন্তু একটা সিনটেক্স এরর। ওরে এখানে হচ্ছে কি ওই লুপের জন্য ইয়াটা আসছে, সরি এখানে এটা না দিয়ে একটু কন্ডিশন দেওয়া আছে। মূল প্রবলেমটা কী হতে পারে, হ্যাঁ এটার ভিতরে আমি মূল একটা সমস্যা দিয়ে দিই। যেমন ধরেন আমি এই যে সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিলাম এখান থেকে,
এখানে হচ্ছে গিয়ে আপনার একটা সিনট্যাক্স এরর দিবে, যে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড অ্যাকসেপ্টিং কোড এন্ড অফ ফাইল এত নাম্বার 77 নাম্বার লাইন। তা আপনার এই ধরনের প্রবলেমগুলো যখন থাকবে, এই যে 77 নাম্বার লাইনের এটার যে ওপেনিং ট্যাগটা আছে, ওপেনিং ট্যাগটা আমি খুঁজে পাচ্ছি না। এখন আমার এটার ওপেনিং ট্যাগ কোথায় আমি দেখি, এর আগে কোনগুলো আছে, এটা ক্লোজিং, এটা হচ্ছে আরেকটার ক্লোজিং। তাহলে আমি এই যে এখানে আসি, এখানে এসে এটার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটার ওপেনিং আমি জানি বিধায় এটা হয়তোবা আপনাদের সময় লাগবে, আমি নিজে যেহেতু এটা চেঞ্জ করছি এখান থেকে, এই জন্য আমি খুব দ্রুত এটা দিয়ে সমাধান করে ফেললাম। এই গেল একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা ব্যাপার, যখন আপনি এখানে অনেক সময় একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে একটা দিচ্ছি, যেমন এটা হচ্ছে গিয়ে মেইন সার্ভারে আছে, কেমন, এটা একজনের ইয়ের মধ্যে আছে, এই যে পেজেস অল পেজ, একজনের লাইভ সার্ভারের মধ্যে এটা আছে। তা আমি এই হোম পেজটা এলিমেন্টর দিয়ে করতে চাই। একটা জিনিস দেখিয়েন, এখানে সিম্পল একটা ইরর আসতেছে, এই ইররটা আমি আপনাদের রেখে দিছি, সলভ করিনি। আচ্ছা দেখেন, সিম্পল আমি যে এখানে যে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিছি, এই ইমেজটাকে যদি আমি এই সেকশনটাকে এডিট করি, সেকশনটাকে এডিট যদি করতে যাই, এই যে ইমেজটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, ধরেন সাপোজ আমি ইমেজটাকে চেঞ্জ করি, এখানে স্টাইল, এই যে ইমেজটাকে আমি আমার লাইব্রেরি থেকে বড় সাইজের কোনো একটা ইমেজ দিই, এটার ফাইল সাইজ ম্যাক্সিমাম আছে 2 MB, কেমন, আমি 2 মেগাবাইটের বড় কোনো ইমেজ যদি এখানে দিই, ধরেন সিম্পল আমি যদি এটা দিই, ও এটা তো নিয়ে নিচে দেখা যায়, এটা কি ফাইল সাইজ ঠিক করে দিয়েছিলাম নাকি আমি? এই ধরনের অনেক প্রবলেমই থাকতে পারে, যেমন দেখেন সিম্পল এটা যদি আমি দিই, এই যে এখানে দেখা যাচ্ছে যে আপনার এটার যে সাইজ হচ্ছে গিয়ে আপনার ম্যাক্সিমাম আপলোড সাইজ ফর দিস সাইট হচ্ছে গিয়ে আপনার 2 MB, 2 মেগাবাইট। এখন 2 মেগাবাইট হচ্ছে গিয়ে সর্বোচ্চ, এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে আপনার সর্বোচ্চ 2 মেগাবাইট, এর উপরে এগুলো আপলোড হচ্ছে না। এখন আমি যে ইমেজটা নিছি এটার সাইজও অনেক বড়, আমি চাচ্ছি সেটাই দিব, তো এটাও কিন্তু এক ধরনের বাগ, ওয়ার্ডপ্রেসের একটা বাগ, কেমন, এই বাগটাকে আমার ফিক্স করতে হলে অবশ্যই এটার সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে গিয়ে একটা সফটওয়্যার অপশন আছে, যেমন দেখেন সি প্যানেল, এ হচ্ছে ইউজার নেম, এ হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, এটাতে ঢুকলাম। এখন ওই যে একটু আগে যে প্রবলেমটা আমি দেখাইলাম, ফাইল সাইজের যে প্রবলেমটা, এটা হচ্ছে আপনার এখানে এই যে দেখেন সফটওয়্যার একটা অপশন আছে, এই যে সফটওয়্যার, কেমন, এই যে এখানে এসে আপনি এগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। সফটওয়্যার অপশনের মধ্যে ঢুকে এই যে পিএইচপি ওয়েট, আচ্ছা এই হচ্ছে গিয়ে আপনার পিএইচপি ইনি,
এটার মধ্যে হচ্ছে কি আপনার ফাইল সাইজ আপনি ইয়ে করে দিবেন। যে এখানে হচ্ছে কি আপনার এখানে একটু প্রবলেম আছে, আমি যে মাল্টি পিএইচপি ম্যানেজার আছে, তারপর হচ্ছে এটা পিএইচপি ভার্সন, এই যে এই একটা, এখানে গিয়ে হচ্ছে গিয়ে প্রথমত আপনাকে কি করতে হবে, প্রথমত হচ্ছে গিয়ে পিএইচপি যদি কোনো প্রবলেম থাকে ভার্সনে, যে আপনার পিএইচপি ভার্সনের কারণে এটা নিচ্ছে না, তখন ভার্সনটাকে আপনার আপডেট ভার্সন যেটা আছে সেটাকে কারেন্ট ভার্সন হিসেবে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে গিয়ে ওই প্রপার্টিজ আছে পাশে সেটিংসের, ওখানে গিয়ে হচ্ছে আপনার ফাইল সাইজ যেগুলো আছে এগুলোকে বাড়াই দিতে হবে। এই যে এখানে হচ্ছে গিয়ে পিএইচপি ভার্সন দেওয়া আছে হচ্ছে 7.3, এটা এই অপশনটাতে আসবে, এই যে পিএইচপি সিলেক্টর এই অপশনটাতে আসবেন। যদি আপনার ভার্সনের কোনো প্রবলেম হয়, যে আপনার ওল্ডার ভার্সন আছে আপডেট ভার্সনের সাথে মিলতেছে না, তখন আপনি এখানে গিয়ে ভার্সনটাকে আগে সিলেক্ট করে দিবেন। পিএইচপির যে ভার্সনগুলো হচ্ছে কারেন্ট, এখানে প্রিভিয়াস যত ভার্সন আছে সবগুলোই থাকবে। এই যেমন হচ্ছে গিয়ে 7.3টা কারেন্ট আছে, এখন 7.4 কিন্তু আপডেট চলে আসছে পিএইচপির। কেমন, আপনার যদি ভার্সনের সাথে না মিলে তাহলে অবশ্যই কি করবেন, ভার্সনটাকে আপডেট করে দিবেন, এখান থেকে 7.4 এটাকে কারেন্ট দিয়ে দিবেন। দেন আপনার আমাদের যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা আমরা সলভ করব হচ্ছে এইখান থেকে, এই যে অপশন এখানে আসেন, এখানে এসে ভার্সন অবশ্যই আগে ইয়ে করে দিতে হবে, তারপর হচ্ছে এই যে এখানে দেখেন ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ, মেমোরি লিমিট, তারপর হচ্ছে এগুলো আপনার বাড়াই দিতে হবে অবশ্যই, এই যে এগুলো অবশ্যই আপনার বাড়াই দিতে হবে। ধরেন হচ্ছে কি আপনি 32 মেগাবাইট দিলেন, অনেক দেখা গেছে যে অনেক ধরনের পোস্ট আছে, তারপর হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের ফাইল আছে, এগুলো আপনার একটু বড় সাইজের হইলে আমাদের এই ইররগুলো দেয়। এই যে মেমোরি লিমিট আপনি এখানে বড় দিয়ে দেন, আমি 128 দিয়ে দিছি, আপনার এখানে দিলাম 256, এখানে 256 আছে, আমি 512 দিয়ে দিচ্ছি। আমি এখানে 512 দিয়ে দিলাম, সবগুলোর সাইজে আমি চেঞ্জ করে দিলাম। এই যে দেখেন এখানে এখন আর আমার ফাইল আপলোড নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম আর আসবে না, সেভ চেঞ্জ হয়ে গেছে আমার। তারপরে আপনি যদি এখানে যে কোনো কিছু আপলোড দিতে চান অবশ্যই দিতে পারবেন, যে কোনো সাইজের ফাইল আপনি আপলোড দিতে চান। এই যে এখানে কিন্তু আগে আমার এটা এরকম ছিল না, আমার এই যে মেমোরি লিমিট, এই যে পোস্ট ম্যাক্সিমাম সাইজ, এখানে আরেকটা ইয়ে আছে, দাঁড়ান, এই যে আমার এটা এইভাবে দেয়া ছিল, শুরুতেই আমার এটা দেয়া ছিল এই যে এইটাই এরকম। তারপর হচ্ছে এই 32 মেগাবাইটের এটা দেওয়া ছিল হচ্ছে গিয়ে 2 MB, কেমন, এটারে আমি চেঞ্জ করে দিছি, এটারে এখন হচ্ছে গিয়ে আমি একটু বড় করে দিলাম সাইজগুলো। এগুলো যদি করে দেন, এগুলো হচ্ছে গিয়ে সিম্পল আপনার বাগ ফিক্সিংয়ের কাজ আসে আর কি, ওয়ার্ডপ্রেসের এই ধরনের বাগের কাজগুলোই আপনার আসবে। আচ্ছা 128 দিলাম, এই গেল হচ্ছে গিয়ে আমার। যদি ভার্সনের প্রবলেম হয় কোত্থেকে ঠিক করবেন, এই যে পিএইচপি সিলেক্টরে আসবেন, মাই ডোমেইনসে যাবেন, মাই ডোমেইনসে গিয়ে এটাকে যদি আপনি কারেন্ট ভার্সন চেঞ্জ করে দেন, আমার কারেন্ট ভার্সন হচ্ছে গিয়ে 7.3, আমি দিয়ে দিলাম 7.4, কেমন, কারেন্ট ভার্সন 7.4 চেঞ্জ হয়ে গেল সবগুলো। আমি অপশনে যাই, অপশনে গিয়ে, কারণ হচ্ছে গিয়ে এটার যে সাইটটা আছে সাইটটা কিন্তু আমার 7.3তে করা আছে, এই কারেন্ট ভার্সনটা চেঞ্জ করে দিলাম এখানে। দেন আপনার এই যে সেট এস কারেন্ট যদি আমি দিয়ে দিই এখান থেকে, তাইলে কিন্তু সেট হয়ে যাবে। আমি এটা দিব না, কারণ হচ্ছে গিয়ে আপনার এটার যে সাইটটা করা ছিল এটা 7.3তেই ছিল, 7.3তেই থাক, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দেখাইলাম আর কি। এটা 7.3 কারেন্ট, ওখান থেকে যখনই কারেন্ট সিলেক্ট করে দিবেন এটা কিন্তু হয়ে যাবে। তা আপনাদের মোটামুটি অনেকগুলো ইরোরে বাগ ফিক্সিংয়ের কাজই কিন্তু দেখে ফেলেন আপনারা। সার্ভার, ইন্টারনাল সার্ভার ইরোর, সিনটেক্স ইরোর, তারপর হচ্ছে কি আপনার ভার্সনের ইরোর, যেটা ম্যাক্সিমাম ফাইল আপলোডের প্রবলেম যদি হয়, তাহলে এখান থেকে তো দিলেন। আরেকটা ওয়ে আছে, যদি আপনার যে ওয়ার্ডপ্রেস
ফাইল বা ফোল্ডারের মধ্যে প্রবলেম হচ্ছে, আপনার সেটাতে যদি আপনি চেঞ্জ করতে চান, এই জিনিসটাই সেটাতে চেঞ্জ করতে চাইলে আপনি সরাসরি ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক HTML যে ফোল্ডারটা আছে বা ওটার যদি সাব ডোমেনের মধ্যেও রাখেন, সেই ফোল্ডারটার মধ্যে আপনি ঢুকবেন। ঢুকার পরে এই যে দেখেন পাবলিক HTML ফোল্ডারটাতে ঢুকার পরে এখানে হচ্ছে গিয়ে আপনার একটা ফাইল আপনি ক্রিয়েট করবেন। এখানে এসে php.ini, কেমন, এই ফাইলটা ক্রিয়েট করে ওটার মধ্যে আপনি মেমোরি লিমিট দিয়ে দিবেন। ওদিন আমি আপনাদের যেভাবে দেখাইছিলাম, মেমোরি লিমিট ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম একটা ফাইল সাইজ আপনি দিয়ে দিবেন। আপনার দিবেন হচ্ছে গিয়ে 256 মেগাবাইট, অথবা আপনি 512 দিতে পারেন আপনার স্পেস অনুযায়ী। কথা বুঝতে পারছেন কিনা? সেই ক্ষেত্রে আপনার এই যে ফাইল আপলোডের যে প্রবলেমগুলো হয় এগুলো হবে না। কথা বুঝতে পারছেন কিনা? নিজেরাই এখান থেকে দিতে পারেন, দেখতে পারেন। এগুলো হচ্ছে গিয়ে একেবারেই কমন, এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি থাকে। এই যে দেখেন 1 নাম্বার, আমি কিন্তু আপনাদেরকে এটা দেখাইছি, হাউ টু ফিক্স ইন্টারনাল সার্ভার এরর। দিস সাইট ইজ আপনার এটা কি এক্সপিরিয়েন্সিং টেকনিক্যাল ডিফিকাল্টিজ। তারপরে হাউ টু ফিক্স সিনট্যাক্স ইরর ইন ওয়ার্ডপ্রেস, সিনট্যাক্স ইররও আমি আপনাদেরকে দেখাইছি। হাউ টু ফিক্স ইরর ইস্টাবলিশিং ডাটাবেস কানেকশন ইন ওয়ার্ডপ্রেস, এটাও আমি আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস স্ক্রিন অফ ডেথ, এই যে এই প্রবলেমগুলো আছে, এখানে যে লিস্টগুলো আছে, এখানে প্রত্যেকটা আপনি এই যে দেখেন সিনট্যাক্স ইরর ইস্টাবলিশিং ডাটাবেস, এটা আমি যদি দেখি, এখানে দেখেন how to fix error establishing a database connection in WordPress. This error message is clear to that a website is unable to connect the database. However, solving this error can be tricky for beginners. এখানে দেখেন একেবারে সহজ একটা প্রবলেম, এবং এখানে খুব সুন্দর করে ফিক্স করার ওয়েগুলো দেওয়া আছে। কথা বুঝতে পারছেন কিনা? যদি আপনি এইভাবে এটা নাও করতে পারেন, আপনি সিম্পল মেসেজগুলো কপি করবেন, জাস্ট মেসেজ কপি করবেন, এখান থেকে আপনি গুগলে সার্চ দেন হিউজ পরিমাণ সলভ, এখানে আপনি পেয়ে যাবেন। ওইটার মধ্যেই চলে আসতে দাঁড়ান। আপনি স্ট্যাক ওভারফ্লোতে যান, এটার জন্য কোনো ধরনের যদি আপনি স্ট্যাক ওভারফ্লোতে পান, ওখানে সবচেয়ে ভালো সমাধান আপনি পাবেন। দেখেন নিজেরা যদি নেট ঘেটে শিখতে পারেন তাহলে সবচেয়ে ভালো, আর যদি না পারেন আমি আপনাদেরকে শিখাই দেবো, সমস্যা নেই। এই যে প্রবলেমগুলো, এখানে কমন 50টা প্রবলেমের যে লিস্টগুলো আছে, আমি আপনাদের লিস্টগুলো দিয়ে দিচ্ছি। এই লিস্টগুলো দেখে দেখে আপনারা থেকে সলভ করা শিখবেন সবাই। এখানে তো কমন 50টা আছে, এই 50টা শুধুমাত্র সলভ করা শিখেন, এই পয়েন্টগুলো ধরে ধরে সলভ করা শিখেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ওয়ার্ডপ্রেসের কাজ নিজেরা করে